আবারও তিনজন মিলে আমরা বেরিয়ে গিয়েছিলাম সোনারন্দি রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। সোনারন্দি রাজবাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, তাও একটু দুপুরই বেরিয়েছিলাম, কারণ সঙ্গে তিহান থাকে। তো আগের দিনই বলেছি, দেখো এটা রাজবাড়ি ঢোকার প্রথম গেট। আর তারপর এখানে বইমেলা চলছিল, ওই জন্য এরকম ব্যানার দিয়ে দিয়ে গেট বানানো হয়েছে। এই করতে করতে বিভিন্ন ধরনের অ্যাড দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজবাড়ির একদম সামনে। আর তারপর গাড়ি থেকে নেমে তিহান বাবার কোলে চেপে যেতে শুরু করলো। তিহানকে বেশিরভাগ মাস্টারবাবুই কোলে নেয়, কারণ আমি অত কোলে নিতে পারি না। প্রথমে একটা গেট দেখলে তারপর এখানে আবার একটা গেট রাজবাড়ি ঢোকার। এই যে রাজবাড়ি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল নিত্যানন্দ দালাল। আর রাজবাড়ির ভিতরে যে বনওয়ারি দেবের মন্দির রয়েছে, সেই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ দালালের মেজ ছেলে গোবিন্দদেব বাহাদুর। তো রাজবাড়িটি কিন্তু এখন প্রায় ধ্বংসের মুখে। দেয়ালগুলো দেখেই বুঝতে পারছো কীরকমভাবে ছাড়া ছাড়া হয়ে গেছে। আর চারিদিকে শুধুমাত্র গাছপালা, এইসব জঙ্গল করেছে। বেশি দূর যেতেও ভয় হচ্ছে, কারণ কিছু থাকতে পারে। আর এখন তো আবার গ্রীষ্মকাল। যাই হোক, সাবধানে একটু দেখে নিলাম ভেতরে ঢুকে ঢুকে। এর আগে আমি কখনো আসিনি বাড়ির কাছে, তবুও আমার আশা হয়ে ওঠেনি। আর তারপর আবারও একটা জিনিস দেখতে গেলাম। মাস্টারবাবু বলল, দেখো এর ভিতর দিয়ে সিঁড়ি রয়েছে। আসলে এটা একটা ওয়াচ টাওয়ারের মতো রয়েছে। এখানে নাকি শত্রু এলে বা কিছু এলে ওই ওপরে উঠে আগে থেকে দেখতে পাওয়া যেত। তাই ওটাও একটু ভেতরে গিয়ে দেখে এলাম। আর চারিপাশটা দেখছো প্রায় ভেঙেই গেছে, আর সেরকম কিছু বোঝাই যাচ্ছে না। আর এই সেই ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়িগুলো দেখে মনে হচ্ছে এখনও যাওয়া যাবে, তবে আর যায়নি। এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশে যে বাচ্চাগুলো খেলা করছে, পাশের এই সাদা বিল্ডিংটা হচ্ছে একটা অনাথ আশ্রম। রাজবাড়িরই অংশ নিয়ে অনাথ আশ্রমটা বানানো হয়েছে, আর এই বাচ্চাগুলো সেই আশ্রমেই থাকে। আর তারপরে এই বাউন্ডারিটা তো বুঝতেই পারছো একদমই নতুনভাবে করা হয়েছে। তো এবার পৌঁছে গেলাম একদম রাজবাড়ির ভিতরে, অর্থাৎ অন্দরমহলে। যদিও অন্দরমহল বলা ভুল হবে, বলতে হবে উঠোনে। এবার বুঝতেই পারছো সাদা বিল্ডিং আর পাশের রাজবাড়ির বিল্ডিংটা সেমই, কিন্তু ওটাকে একটু মেরামত করে অনাথ আশ্রম করা হয়েছে। এটা একটা ভালো উদ্যোগই বলা যেতে পারে। আশেপাশের মানুষ বা দূরেরও অনেকজন এসে এখানে অনেক কিছু দিয়ে যান বাচ্চাদের জন্য। বেশিরভাগই সব একদম ছোট ছোট বাচ্চারাই রয়েছে। এই রাজবাড়ির আরেকটা বিশেষ আকর্ষণ হলো মাছ দিঘি। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আমরা প্রথমে ঠিক করতে পারছিলাম না যে রাজবাড়ির ভিতরে ঢুকবো নাকি আগে মাছগুলো দেখে আসবো। তারপর ঠিক করলাম যে মাছগুলো তো পরে দেখা যাবে, রাজবাড়িটা সন্ধে হয়ে গেলে বন্ধ করে দিতে পারি। তাই ওর ভেতরে আগে চলে গেলাম। এবার দেখো ঢুকেই এরকম একটা এলাকা রয়েছে, কিছু কাজ টাজ হচ্ছিলো বোধহয়, ওখানে লোকজন বসেছিল। আর তারপরে দেখে নাও একদম কড়ি কাঠের ছাদ। শুধু রাজবাড়ি নয়, পুরোনো দিনের অনেক বাড়িতে এরকম ছাদ দেখা যায়। যেমন আমার মাসিমণির বাড়িতে এই রকমের কিন্তু ছাদ রয়েছে, কড়ি বর্গা দিয়ে তৈরি। আর এটাই হচ্ছে রাজবাড়ির মেন উঠান, নাট মন্দির, তার সঙ্গে যে বনওয়ারি দেবের মন্দির রয়েছে অষ্টসখী সহ সেই মন্দির। রাজবাড়ি দেখলে একটা অন্যরকম ফিল হয়, তাই না? আমি এর আগে দেখেছি অনেক বনেদি বাড়ি। এই রাজবাড়িটা যে খুব বেশি বড় এখন আছে তা নয়, আগে ছিল। এর এরিয়া ছিল প্রায় 54 বিঘা জমির উপর। তবে এখন আর সেই রকম কিছু বোঝা যাচ্ছে না, দেখে অনেকটা ছোট ছোটোই লাগছে। আর তাছাড়া যত্নের অভাব বলেই আমার মনে হয় সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না, ওই জন্যই হয়তো রাজবাড়িটারও এরকম অবস্থা হয়ে রয়েছে। তবে এখন দেখলাম যে কোনো জায়গায় ইট পাথর ঢালা রয়েছে, মিস্ত্রিতে কাজ করছে, হয়তো বা এখন একটু মেরামতের কাজ শুরু হয়েছে। এবারে দেখাই, নিচেতে একটা ঘরে ছিল দুটো মূর্তি, হয়তো নিতাই গৌড়ের মূর্তি ছিল। আর তারপরে আমরা চলে এলাম, দেখলাম নাট মন্দিরের বাইরে এরকম রকের মধ্যে বসে কিছুজন গল্প করছে। তার মধ্যে একজন হয়তো পুরোহিত হতে পারে। তো সবাই মিলে গল্প করছিলেন বিকালবেলা যেহেতু। আর তারপর দেখো, এটা হচ্ছে মূল মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি। এরই নাম হচ্ছে ভগবান বনওয়ারি দেব। এই রাজবাড়ি দেখতে দেখতে আমি মাস্টারবাবুকে বলছিলাম যে আগে এখানে যখন প্রচুর প্রভাব প্রতিপত্তি ছিল, রাজা রানীরা থাকতো, সিপাহী সামন্তরা থাকতো, তখন তারা কি ভেবেছিল যে এই রাজবাড়ির একদিন এরকম অবস্থা হবে? তো কামানগুলো দেখো, এই কামানেই হয়তো একদিন যুদ্ধ হয়েছে, কিন্তু এর আজকে কোনো দাম নেই, কীভাবে পড়ে রয়েছে। তো
তো সেটাই ভাবছিলাম, তারা কখনোই হয়তো ভাবতে পারেনি যে এরকম করুণ অবস্থা হবে। আর যাই হোক, তারপর ফটো সেশন করে আমরা চলে এলাম পুকুরে। মাছ দেখছো কত বড় বড় মাছ, বললাম না একদম হাত থেকে এসে খাবার খেয়ে যাচ্ছিল। তো দেখো কত বড় বড় মাছ। প্রচলিত আছে যে এই মাছগুলোর মধ্যে একটা নাকে নাকে আগে সোনার নথ পরানো থাকতো, এখন আর নেই। এই পুকুরের মাছ কেউ ধরেও না, ছাড়েও না, যা হয় নিজে থেকেই হয়। মাছ দেখতে দেখতে আমি তিহানকে বিকালে টিফিনটা করিয়ে দিলাম। এই টিফিনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপর বললাম যে এখানে এসে দেখলাম বইমেলা হচ্ছে, ওই জন্য চলে এলাম একটু বইমেলা দেখতে। প্রান্তীয় বইমেলা, খুব বেশি যে স্টল ছিল তা ছিল না, ভিতর দিয়ে আরও ছিল, তবে খুব যে বেশি স্টল ছিল সেটা ছিল না। এখানে একটা অনুষ্ঠানও হচ্ছিল। এখানে একটা ছোট নাটিকার মতো হচ্ছিল বৃদ্ধাশ্রমের, তো খুবই ভালো অভিনয় হয়েছে। যে অভিনয় করছিল না, যে ঠাম্মা সেজেছিলেন, তিনি খুব ভালো অভিনয় করেছেন। তো তারপর এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। অনুষ্ঠান সূচিতে দেখলাম যে বেশ কয়েকদিন ধরে রোজই অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমাদের সেটা জানা ছিল না। তো তারপর একটুখানি দেখে নিলাম অনুষ্ঠানটা। এরপর নাচ গানও হচ্ছিল। তো নাচটাও কিন্তু খুবই ভালো নেচেছে, জানি না কোন স্কুলে, তবে নাচের গানটা তোমাদের শোনাতে পারলাম না, যদি কপিরাইট হয়ে যায় ওই জন্য। তারপর সেখান থেকে বেরিয়ে বই টই কিনে নিয়ে খেয়ে নিলাম একটু পাপড়ি চাট। প্রথমে ভাবলাম জল ফুচকাই খাবো, তারপর দেখলাম পাপড়ি চাটটাই খাই, ওটা আমার একটু বেশি ভালো লাগে। পাপড়ি চাটটা খেয়ে নিলাম। পাপড়ি চাটে আমি সস দিতে ভুলে গেছিলাম, তাই একটু সসও চেয়ে নিলাম, এরপর খেয়ে নিলাম পাপড়ি চাট। আর তারপর দেখো সন্ধে প্রায়ই হয়ে গেছে, রাজবাড়িতে সন্ধে নেমে এসেছে, তাই পাপড়ি চাটটা তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর মাস্টারবাবুকেও একটু খাইয়ে দিলাম। দেখো আমি কীরকম খেতে গিয়ে গায়ে চলে আসছে জিনিস। তো তারপর সমস্ত কিছু খেয়ে আমরা চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে এসে আবার একটু মোমো খেতে মন হলো, কারণ আমার খুবই সর্দি হয়েছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল। তো মোমোটা খুব যে ভালো ছিল তা না, মোটামুটি ছিল, যাই হোক মোমো তো ওটাই খেয়ে নিলাম। আর তারপর এখানে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে আসলাম বাড়ি। তো তোমরা জানাও ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।